সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম অ্যান্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। ইউ মে বি চার্জড উইথ ড্রাগ অফেন্সেস। কেউকে পুলিশ চার্জ করতে পারে, ড্রাগ অফেন্সের জন্য চার্জ করতে পারে। পুলিশ চার্জ করতে পারে নাইফ ক্রাইমের জন্য, ভেরি সিরিয়াস। এখনকার আপনারা জানেন অ্যাটমসফিয়ার, রিসেন্ট ক্লাইমেট, নাইফ ক্রাইম এখন খুব আপনার সিরিয়াস আপনার অফেন্স। সেক্সুয়াল অফেন্সেসের জন্য কেউকে চার্জ করতে পারে, সেটা রেপ হইতে পারে, সেক্সুয়াল অ্যাসল্ট হইতে পারে, ইনডিসেন্ট ইমেজ আপনার পজেশনে পাইতে পারে, হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ, যে আপনার বিরুদ্ধে একটা রেপ কেস বা সেক্সুয়াল অ্যাসল্ট কেস আসছে, যেটা আজকের থেকে 10 বছর, 20 বছর, 25 বছর, ইভেন আরও বেশি বছর আগে এগুলো সে কমপ্লেনেন্ট বলতেছে অনেক পুরানো ঘটনা। মার্ডার, ফ্রড, মানি লন্ডারিং, ভেরি সিরিয়াস অফেন্স। অনেকে এগুলোর জন্য হচ্ছে। মানি লন্ডারিংটা সবাইকে বুঝতে হবে। এটা আমি অনেক সেগমেন্টের মধ্যে বলছিলাম বিগত প্রোগ্রামের মধ্যে। এখন অনেকে বুঝে না মানি লন্ডারিংটা কি। যে কোনো আপনার ক্রিমিনাল মানি যেটা ডিলিং করা, ওইটার সাথে এটাও আপনার একটা মানি লন্ডারিংয়ের অফেন্স। অনেকগুলা ডিফারেন্ট আপনার অফেন্সের ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের অফেন্স মানি লন্ডারিং আইনের আওতায় আসতে পারে, যেগুলো আমরা পরে আরেক প্রোগ্রামের মধ্যে ডিসকাস করব, যদিও আগেও করেছি অনেক প্রোগ্রামের মধ্যে। এবং এক্সট্রাডিশনের জন্য চার্জ হতে পারে, অ্যাসল্টের জন্য চার্জ হতে পারে, বিভিন্ন ধরনের অফেন্সের জন্য পুলিশ আপনাকে চার্জ করতে পারে। আপনার বিরুদ্ধে কোর্টে, ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে কেস নিয়ে যেতে পারে। ইউ নিড এ সলিসিটর on your side who specializes in criminal law. So if you are charged with this type of things, you need a solicitor who are specialist in criminal law, and then jara who will instruct the specialist barrister to defend you in the court. What to look for when choosing a criminal lawyer? Criminal defense solicitor যখন চুজ করতে হয়, কি দেখতে হবে আপনাদেরকে? What to look for? Who specializes in the criminal law? যাদের স্পেশালিটি আছে ক্রিমিনাল ল এর উপর, যেমন আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেছি আজকে সে অনেক বছর ধরে, যারা এক্সপেরিয়েন্স আছে ক্রিমিনাল ল এর উপরে, যাদের স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপরে, এই ধরনের লয়ার আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে that affects you, whether be something minor like motoring offenses or as complex as serious fraud investigations. সেটা আপনাকে একটা ছোট মোটরিং অফেন্সের জন্য আপনাকে ইনভেস্টিগেশন করা হোক, কোর্টে কেস নিয়ে যাওয়া হোক, অথবা কমপ্লেক্স একটা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন আপনার বিরুদ্ধে হলে বা কোর্টে কেস গেলে আপনাকে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর এনগেজ করতে হবে, করাটা উচিত। Who has a reputation for integrity which is recognized by the prosecution, magistrates and crown court judges. যাদের একটা ইন্টিগ্রিটি আছে, যাদের একটা সুনাম আছে, রেপুটেশন আছে। যেমন মনে করেন আমার অফিস সিটির ভিতরে, লন্ডন, সিটি অফ লন্ডনের ভিতরে আজকে দীর্ঘ 20 বছর ধরে আমরা ওখানে আছি প্রায়, এবং আমাদেরকে এই 20 বছরের প্র্যাকটিসে আমাদেরকে পুলিশ আমাদেরকে চিনে, ওখানে এই ফার্মটা আছে, তারা ক্রিমিনাল লয়ের উপরে স্পেশালিস্ট, এবং তারা জানে আমরা ক্রিমিনাল ডিফেন্সের কাজ করি, যাদেরকে ম্যাজিস্ট্রেটরা চিনে, ক্রাউন কোর্টের জাজেরা যারা চিনে যে এই ফার্মটা ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম। এই ধরনের একটা রেপুটেশন থাকতে হবে আপনার, যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে ওই ধরনের লয়ারের কাছে আপনাদেরকে যেতে হবে। There are many ways a lawyer can run a defense. একজন যখন চার্জ হবে, যার বিরুদ্ধে যখন কেস আসবে ফ্রড বা মানি লন্ডারিং এর জন্য যখন কেস হবে, many ways আপনার লয়াররা আপনার ডিফেন্স করতে পারে, আপনার তাদের ডিফেন্সটা রান করতে পারে। But a clear strategy from the beginning is essential for a successful outcome. But প্রত্যেকটা কেসের একটা স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে। এটার স্ট্র্যাটেজি আপনার লয়ারকে ঠিক করতে হবে, এটা ইম্পর্ট্যান্ট, এবং শুরুর থেকে এই স্ট্র্যাটেজিটা ঠিক করে এটার জন্য একটা সাকসেসফুল আউটকাম আনার জন্য চেষ্টা করতে হবে।
tactics will need to be discussed, যে আপনার লয়ার আপনার সাথে বসে কথা বলবে কিভাবে আপনার পক্ষে কোন কোন পয়েন্টগুলো আছে, আপনার বিপক্ষে কোন কোন পয়েন্টগুলো আছে, strength of the case and weaknesses of the case, এগুলো সব আপনার লয়ার আপনার সাথে বসে ডিসকাস করবে and the pros and cons of different strategies evaluated, এবং আপনার লয়ার এটার পজিটিভ সাইড নেগেটিভ সাইড সবগুলো সবসময় স্ট্র্যাটেজি কিভাবে মানে প্রোগ্রেস করবে কেস, এটা এভালুয়েট করবে, বলবে, এক্সপ্লেন করবে কিভাবে কেসটা প্রোগ্রেস করলে ভালো হবে, সব কিছু টাইম টু টাইম আপনার এভালুয়েশন করবে। প্রিপারেশন ইজ এসেনশিয়াল ইন এ ক্রিমিনাল কেস। একটা ক্রিমিনাল কেসের মধ্যে কাগজপত্র সবগুলা পরীক্ষা নিরীক্ষা করা, দেখা, সবগুলা আপনার মানে ক্লায়েন্টের সাথে ডিসকাস করা, এগুলা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আমার কাছে আসে, এটা একবার দিবার না, আমি তো অনেক বছর ধরে আজকে ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেছি, আমারে বলে কি আজম সাহেব আমার বিরুদ্ধে কেস আসছে, আমি তো কোনো মিটিংও করতে পারি নাই, আমার কোনো স্টেটমেন্টও নেয় নাই, আমার কোনো অনেক এভিডেন্স ছিল, অনেক সাক্ষী ছিল, এগুলো আমি ঠিকমতো ডিসকাস করতে পারি নাই, এখন দেখতে দেখতে আমাকে তো ক্রাউন কোর্টের মধ্যে ট্রায়ালে আমাকে অনেক লম্বা প্রিজন সেন্টেন্স দিয়ে দিছে, এখন আমি আপিল করব। ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাপিল, কারণ দেখতে হবে কি এই দেশের মধ্যে আপনার প্রায় 200-র মতো ক্রাউন কোর্ট আছে, আর কোর্ট অফ অ্যাপিল সুপ্রিম কোর্ট যেখানে একটা, এবং আপনার এখন আপিলের মধ্যে সাকসেসফুল হওয়া ওই সমস্ত হায়ার কোর্টের মধ্যে খুবই ডিফিকাল্ট, অনেক কারণে ডিফিকাল্ট, এগুলা এখানে বলাটা সম্ভব হবে না। যার জন্য যখন ক্রাউন কোর্টে কেস যাবে, এটা হইলে একটা হায়ার কোর্ট, আপনার ক্রাউন কোর্টের মধ্যে যখন কেসগুলো যাবে জুরি ট্রায়াল হবে, 12 জন জুরি থাকবে, সেখানে আপনাকে 10 জন যদি বলে আপনি গিলটি, তখন আপনি গিলটি হবেন। সুতরাং আপনার শুরুর থেকে আপনার লিগ্যাল টিম, আপনার রাইট লিগ্যাল টিম নিতে হবে, যে আপনার সাথে বসে সময় দিয়ে কাজ করবে আপনার জন্য, এবং আপনার কাগজপত্রগুলো দেখবে, দেখে আপনার বিভিন্ন পয়েন্টগুলো আপনার সাথে ডিসকাস করবে, আপনার ডিফেন্স কি আছে এগুলো সবগুলা আপনার সাথে বসে ডিসকাস করবে। এই ধরনের লয়ার আপনাকে নিতে হবে, কারণ এই ক্রিমিনাল কেসের মধ্যে যদি আপনি কনভিক্টেড হন, আপনার প্রিজন সেন্টেন্স হতে পারে, যেটার পরিণাম হয়তো অনেকে মানে ভয়াবহ, অনেকে এগুলা অ্যাকসেপ্ট করতে পারে না, অনেকে বলে কি প্রিজনে থাকবো কিভাবে। You should expect the following from your lawyer that you choose. এগুলো আপনি দেখতে পারবেন। Is his or her firm a member of the criminal defense solicitors? This means that the firm has been quality approved and has a contract with the legal aid agency of the Ministry of Justice to provide publicly funded criminal defense services. যারা আপনার ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, যেমন মনে করেন আমাদের প্রায় দীর্ঘ 20 বছর ধরে লিগ্যাল এইডের কন্ট্রাক্ট আছে, প্রায় 20 বছরের কাছাকাছি, মিনিস্ট্রি অফ জাস্টিসের যে এখন আন্ডারে চলে গেছে লিগ্যাল এইড এজেন্সিটা, তাদের এগুলো থাকবে, আপনি দেখবেন তাদের আছে কিনা। তারপরে ক্লিয়ার ইনস্ট্রাকশনস, ইউ নিড a specialist solicitor who will give you clear instructions throughout the time. পুরা কেসের সময় আপনাকে বলবে কি করতে হবে, কি এভিডেন্স গ্যাদার করতে হবে, কোন উইটনেস আনলে আপনার জন্য কেস উইন করা সম্ভব হবে বা পসিবিলিটিটা থাকবে, আপনার কেসটা স্ট্রং হবে, মানে কি এভিডেন্স আপনি জোগাড় করলে, এগুলো সব আপনার সলিসিটরকে আপনার সাথে ডিসকাস করতে হবে। ভেরি ইম্পর্ট্যান্ট। আনসারিং অল ইউর কোয়েরিজ, সবসময় আপনার কোয়েরিজ যেগুলো, কারণ একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে মানুষ খুব অশান্তির মধ্যে থাকে, তারা সবসময় ফোন করে এবং জানতে চায় বিভিন্ন কোয়েরিজগুলো, এগুলো আনসার করতে হবে আপনার লয়ারকে। লেট মোমেন্টে যদি আসেন যে আমি তো পাইলাম না, আমার সাথে এটা করে নাই, এটা করে নাই, সেটা এটা তখন টু লেট হয়ে যায়। সুতরাং আপনাকে এমন লয়ার নিতে হবে যারা আপনার কোয়েরিজগুলো সবসময় আনসার করবে। আমি বলবো আমি খুব হার্ডলি আমি আমার ক্লায়েন্টদের কলগুলো মিস করি। আমি অ্যাটলিস্ট মানে 1 মিনিট 2 মিনিটের জন্য হলেও তাদের কি চাহিদা আছে সেটা শুনে আনসার করার চেষ্টা করি, অথবা আমি বলে দিই যে আমি 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে বা এন্ড অফ দ্য ডেতে আমি ফোন ব্যাক করবো, এবং সেটা আমি করি, কারণ এতে ক্লায়েন্টটা খুব হ্যাপি থাকে,
শুরু থেকেই আপনার। and putting your mind at ease, যখন এইভাবে যখন কথা বলে একটু তাদের যে কনসার্ন, যে ওয়ারিং সিচুয়েশন যেগুলো থাকে, তাদের কোয়েরিজ যেগুলো থাকে, সেগুলো যখন আমি অ্যাড্রেস করি তখন তারা একটা মানসিক শান্তির মধ্যে থাকে এবং অনেক সময় খুব খুশি হয় যেটা আমাকে বলতে হবে। at a very stressful and difficult time for yourself and your family, so you need a solicitor যার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, অ্যাক্সেস পাইবেন, যে কোনো সময় চাইলে আপনার নিজের ভাষায় কথা বলতে পারবেন বা ইংলিশে কথা বলতে পারবেন, যে সব সময় আপনার কোয়েরিজগুলো আনসার করবে at your very stressful time। এটা হইল কি, এবং ডিফিকাল্ট টাইম, যখন একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে মানুষ খুব স্ট্রেসফুল থাকে এবং এটা স্বাভাবিকভাবে এটা খুব কঠিন সময়। to keep you out, who will fight to keep you out of custody, এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস। বেইলটা হলো একটা ভেরি ইম্পর্টেন্ট। আমি সব সময় যখনই আমার ক্লায়েন্ট যখন প্রিজনের মধ্যে থাকে, ফার্স্ট থিং যেটা আমি করি, একটা ভেরি স্ট্রং থারা প্রিপারেশন করে বেইল অ্যাপ্লিকেশন করা। সেখানে সিকিউরিটি হোক, গ্যারান্টার, সিকিউরিটি, সিকিউরিটি আপনার এগুলো সব দিয়ে, অ্যাড্রেস, পুলিশ যদি বলে যে না কমপ্লেনেন্ট তো থাকে ওই একই রাস্তার মধ্যে বা একই লোকালিটির মধ্যে, আমি তখন বলি কি ঠিক আছে আমার ক্লায়েন্ট থাকবে এখান থেকে বাইরে, আমার ক্লায়েন্ট এখান থেকে বার্মিংহামে চলে যাবে, আমার ক্লায়েন্ট ওই এরিয়ার মধ্যেও থাকবে না, তাহলে তাদের তো আর কোনো অবজেকশনের আর পথ থাকলো না। যদি বলে যে আমার ক্লায়েন্ট বাংলাদেশে মানে পালাইয়া যাবে, সে চলে যাবে, সে একটা রেপ এলিগেশনের মধ্যে পড়ছে বা সে একটা মার্ডার কেসের মধ্যে পড়ছে, আমি ঠিক আছে তোমরা পাসপোর্ট রেখে দাও, ওকে। এগুলো বিভিন্ন পুলিশের আপনার বিভিন্ন অবজেকশন যেগুলো আসবে এগুলোকে স্টপ করার জন্য যা যা করার দরকার এগুলো করতে হবে আপনার লয়ারকে। সো হি উইল ট্রাই টু ফাইট to keep you out of the custody, and এটা এত ইম্পর্টেন্ট। when the client is in the prison it is really difficult। আমি বেলমার্শ প্রিজনে গেছি, I don't really like that place। in the Belmarsh prison I sit in the room, আপনার রুমের মধ্যে কনফারেন্স রুম, what I am talking is transpiring to me, it's so difficult and the client cannot explain everything properly, time is very short, very limited time। ওই টাইমের মধ্যে পুরো স্টেটমেন্ট নেওয়া, ক্লায়েন্টদের কাছ থেকে সব কিছু খুঁজে বের করা, সমস্ত ইনফরমেশনগুলো গ্যাদার করা ইজ ভেরি ডিফিকাল্ট। যার জন্য ক্লায়েন্টকে হ্যাপি রাখার জন্য তো আছেই, প্লাস প্রপার ডিফেন্স প্রিপেয়ার করার জন্য আমরা চাই ক্লায়েন্ট কাস্টডির বাইরে থাকুক, তখন আমরা বেশি সময় ক্লায়েন্টকে দেখতে পারি। এবং এটা আমি সব সময় খুব চেষ্টা করি কিভাবে ক্লায়েন্টরে বেইলের মধ্যে রাখা যায়। এক্সপার্ট হ্যান্ডলিং অফ দ্য ম্যাটার, যে আপনার কেসকে এক্সপার্টলি খুব স্কিলফুলি আপনার হ্যান্ডেল করবে, আপনার এই ধরনের লয়ার নিতে হবে। এবং সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ টু ইউর সিচুয়েশন। আপনি একটা মার্ডার কেস, রেপ কেস বা আপনি একটা কিডন্যাপিং কেসের মধ্যে পড়ছেন, তাহলে আপনার সলিসিটরকে একটা সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ থাকতে হবে আপনার উপর একটু সহানুভূতিশীল হতে হবে। সো ইউ নিড এ প্রপার স্পেশালিস্ট সলিসিটর, অলসো ইউ নিড সামওয়ান who will be listening to you, who will follow your instruction, এবং যে আপনার জন্য ফাইট করবে কিভাবে আপনাকে আউট অফ দ্য কাস্টডি রাখা যায়। I will now pass to my colleague Barrister Shafiul Azam to talk more on coercive and controlling behavior. This is very important. আমি যেটা বলছি অনেক ওয়াইড রেঞ্জিং অফেন্স এই আইনের আওতায় আসছে। আমার colleague Barrister Shafiul Azam will talk on that topic now. Thank you, Shafi. Before we start looking more into the different kind of behaviours that can be an offence under this legislation, it's important for everyone to realise that criminal law is very different from immigration and civil law. The procedures are very different. There's different courts that you go to for criminal law, and there are, of course, different consequences of a criminal conviction. Therefore, it's extremely important that if you are arrested or charged with a crime, you go to a specialist criminal defence solicitor who has access to specialist criminal barristers. Back to the topic of controlling and coercive behaviour. Just to recap, controlling and coercive behaviour is any kind of behaviour within an intimate or family relationship
that causes on 2 occasions the victim to fear violence, or has a substantial adverse effect on the victim's everyday life. And we're talking about a pattern of behaviour that's viewed in the context of the whole relationship. So let's talk a little bit more about what kind of behaviours can fall within this offence. So it can be depriving the victim access to support service, such as specialist support or medical service. For example, if a husband tells a wife, no, you can't go to counselling, or no, you can't go see the GP, if they try to isolate their intimate partner from accessing specialist support services, that is an example of controlling and coercive behaviour. Also, this offence includes repeatedly putting someone down and telling them that they're worthless. So again, obviously people in relationships have fights. Obviously people say things they don't mean all the time. That's not what we're talking about here. We're talking about a repeated pattern of behaviour that has a substantial effect on the victim. There's a big difference between having a fight and saying to someone, I hate you, you're worthless, and every day telling your partner that they're worthless and that they're useless and that they don't mean anything. That's where we cross the line from a fight into controlling and coercive behaviour. Another aspect could be enforcing rules and activities which humiliate, degrade, or dehumanise the victim. Another way could be forcing the victim to take part in criminal activity, such as shoplifting, neglect or abuse of children, and preventing disclosure to the authorities. So, for example, in a family-related behaviour could include forcing your wife to help you beat your children, for example. That would come into controlling and coercive behaviour. Even though the wife is technically committing an offence, in the broader context, it could be seen as domestic abuse via controlling and coercive behaviour. There are very many ways that you can commit this offence. It is very broad, and the courts are still working out exactly how far it goes. That's why if you're charged with this offence or you're arrested for this offence, it's incredibly important that you go to a specialist criminal defence solicitor who has access to specialist barristers who know the changing, fast-moving area of law and can advise you properly about this offence. Going back into the different ways in which this offence can be committed, a big area that's very new to the criminal courts is financial abuse. Now, this includes control of finances, so only allowing your wife a very, very small allowance, taking her wages, taking her family money, money that her family sends to her. If the husband takes that away from her and only gives her a very, very small amount, that could be financial abuse, and that is controlling and coercive behaviour if it happens over a period of time. It includes taking wages and taking someone's benefits. For example, if a wife gets child support allowance or child tax credits, if the husband takes that all away from her and only gives her a very, very small amount of money to live on, this could be financial control, which is a part of the offence. Another way which someone commit this offence is controlling their ability to go to school or their place of study. So restricting someone, say restricting a wife or a daughter or a son from going to school and getting an education, even if they're over 16 and they don't legally have to go to school, if you are preventing your child or your partner from attending school or college and they want to go, that could fall in within the definition of controlling and coercive behaviour, and that is an offence. Then we have things that might be more familiar, so threats to hurt or kill someone, threats to harm a child, threats to hurt or harm a family pet, or assault. Assault is a separate offence, but it will be looked at within the pattern of behaviour and within a large context of behaviour if the prosecution are trying to prove the offence of controlling or coercive behaviour.
So this, we're talking about repeated threats over a long period of time, which on at least 2 occasions cause the victim to fear violence or has a substantial effect on the victim's everyday life. Now, there are very, very many more aspects of behaviour that could fall into this offence, and we'll go over some more now. One is preventing a person from having access to transport or from working. Now, I've talked about this briefly, but for example, if a husband, for example, doesn't want his wife to go to work anymore, he could say, you're not allowed to go to work, but also he could make sure that she has no money to get the bus. He could take away the car keys. He could lock the front door of the house to prevent her leaving. This is all domestic abuse in the context of controlling and coercive behaviour. Reputational damage can also come into this. So, for example, telling someone's friends and family and their employer that they're bad or that they've done something terrible, that is also a way that someone can control or coerce someone else. And we've already gone over limiting access to family, friends, and finances. Now, all the things we've talked about already, they're all examples of how this offence can be committed, but they're not the only examples. The government has made it clear that they are not going to publish an exhaustive list, and that each case will be looked at on a fact-by-fact basis. I think we have to go for a short break. Okay. Thank you, Georgia. দর্শক আপনারা শুনছেন ব্যারিস্টার জর্জিয়া লাসাফ কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ারের উপর বলছেন। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম অ্যান্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসাফ। সবাই আমাদের সাথেই থাকুন।